কেন বাংলাদেশের নারীরা প্রতি মাসে এক রাত ছোট ছেলের সাথে কাটান? এই গোপন কথাটি জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। 11 বছর বয়সে আমার কাঁধে একটি বিশাল দায়িত্ব এসে পড়ে এবং আমি খুব চিন্তিত ছিলাম। আমি আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর যে আমার উপর একটা ভারী দায়িত্ব এসে পড়বে তা আমি জানতামই না। তখন আমার দেখা হয় একজন বাঙালি ভদ্র মহিলার সঙ্গে, যিনি আমাকে এমন কিছু বলেছিলেন যা আমাকে অবাক করে দিয়েছিল। আমি 11 বছরের ছোট বাচ্চা ছিলাম। আমার সাথে কি এমন কাজ তার থাকতে পারে যার বিনিময়ে সে আমাকে এত কিছু দিচ্ছে? আমি তার কথা কিছুই বুঝতে পারিনি, কিন্তু পরিস্থিতি আমাকে তার কথা মানতে বাধ্য করেছিল এবং তারপরে সেই মহিলা আমার সাথে কি করেছিল তা জেনে আপনার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। আমার নাম বিপুল। আমার বয়স তখন মাত্র 11 বছর, আর আমি আমার বাবার সাথে দেখা করতে বাংলাদেশে এসেছি। আর আমার বাবা যখন আমাকে নিতে বিমানবন্দরে আসছিলেন, পথে তার সাথে খুব বড় দুর্ঘটনা ঘটে। তিনি তখন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু বাবার জায়গায় তার বন্ধু আমাকে নিতে আসেন এবং তিনি যখন খবর দিলেন যে বাবা হাসপাতালে শুয়ে আছেন, তখন আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমার মা আমাকে দিল্লি থেকে প্লেনে বসিয়ে দিয়েছিলেন এবং আমার বাবা আমাকে নিতে আসার কথা ছিল। কিন্তু আমার বাবার বন্ধুকে দেখে এবং পুরো বিষয়টি শুনে আমি প্রায় চিন্তায় প্রাণ হারাতে বসেছিলাম। আমি খুব জেদ নিয়ে বাংলাদেশে এসেছি, কারণ আমার স্কুলে ছুটি ছিল এবং আমি আমার বাবার সাথে কিছু সময় কাটাতে চেয়েছিলাম আর বাংলাদেশে বেড়াতে যেতে চেয়েছিলাম। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম, তাই বাবা আমার পীড়াপিড়িতে রাজি হয়ে আমাকে তার কাছে ডেকেছিলেন। কিন্তু আমি কিভাবে জানব যে আমি এখানে আসার সাথে সাথেই এমন ঝামেলার মুখোমুখি হব? হাসপাতালে পৌঁছে আমার বাবাকে খুব খারাপ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকতে দেখে আমি তখন কাঁদতে লাগলাম। তার সারা শরীরে ব্যান্ডেজ করা ছিল। ডাক্তার জানিয়েছেন তার অনেকগুলো হাড় ভেঙেছে। এমনিতেই এই সমস্যা চলছিল, আর তখনই জানা গেল যে বাবার কোম্পানি তার দুর্ঘটনার কথা শুনে বাবাকে ছুটি দিয়েছে এবং আগামী 5 মাস বাবার কোনো কাজ নেই। কোম্পানি বাবার ভার বহন করতে চাইছিল না, তাই বাবাকে 5 মাসের জন্য ছুটি দিয়েছিল আর বাবার জায়গায় আরেকজনকে চাকুরিতে নিয়োগ করেছিল। বাবার যখন জ্ঞান ফিরল এবং সে বিষয়টি জানতে পারল, তখন সে খুব কাঁদতে লাগল। কারণ বাড়ির দায়িত্বই শুধু বাবার ছিল না, 2 অবিবাহিত বোনও ছিল বাড়িতে। তাদের কারণেই বাবা বাংলাদেশে এসেছেন উপার্জনের জন্য। আর যে সময় আমাকে আর মাকে ছেড়ে এখানে বাবা এসেছিল, আমার বয়স তখন মাত্র 6 মাস। এখানে আসার পর বাবা 2 বোনকে বিয়ে দিয়েছিল, কিন্তু 2 বোনকে বিয়ে দেওয়া এখনো বাকি ছিল। আর বাবার স্বাস্থ্য তাই আরো খারাপ হতে থাকে এই ভেবে যে এরপর কি হবে। বাবাকে এত চিন্তায় আর কষ্টে দেখে নিজের উপরই রাগ হচ্ছিল, এটা ভেবে যে না এখানে আসার জন্য আমি জেদ করতাম আর না বাবার দুর্ঘটনা ঘটত। আমার দৃষ্টিতে বাবার এই অবস্থার জন্য আমিই দায়ী। হাসপাতাল থেকে 1 সপ্তাহের মধ্যেই আমার বাবাকে ছেড়ে দিয়েছিল। তারপর আমি এবং বাবা একটি ছোট অ্যাপার্টমেন্টে ফিরে এলাম। বাবা বলতে লাগলো, এখন দিল্লি ফেরা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এখন বাবা কোনো কাজ করতে পারছিলেন না এবং কোম্পানি বাবার খরচ বহন করছিল না। এমতাবস্থায় এখানে থাকা বাবার নিয়ন্ত্রণে ছিল না। বাবা বলল, যা কিছু টাকা জমা হয়েছে তাও এভাবেই খরচ হয়ে যাবে, তাই আমাদের বাসায় যাওয়াই ভালো। বাবার কথায় আমি কষ্ট পেয়েছিলাম, কারণ আমি জানতাম সেখানে গেলেও আমাদের বেঁচে থাকা কঠিন হবে। বাবা ছাড়া আমাদের আর কোনো সাপোর্ট ছিল না। আমি আমার বাবাকে আশ্বস্ত করেছিলাম যে তোমার স্বাস্থ্য ভালো হলে আমরা ফিরে যাওয়ার কথা ভাবব। বাবা তখন টিকিট কিনতেও সক্ষম ছিল না, কিন্তু আমার ফিরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি ভেবেছিলাম আমি এখানে কিছু কাজ খুঁজে বের করব এবং বাবার সুস্থ না হওয়া পর্যন্ত বাবার দায়িত্ব পালন করব। কিন্তু সমস্যা ছিল এটা দিল্লি নয়, আর এখানে কেউ 11 বছরের বাচ্চাকে কাজ দিতে প্রস্তুত ছিল না। এখানে শিশুদের কাজের জন্য কঠোর আইন জারি করা হয়েছিল। আমি ভাবছিলাম যে আমি কি করব, কারণ এখানে কাজ পাওয়া আমার পক্ষে অসম্ভব। রুমে থাকতে থাকতে বাবা অসুস্থ বোধ করছিল, তাই আমি বাবাকে পাশের পার্কে বেড়াতে নিয়ে গেলাম। সেখানে এক বাঙালি মহিলার সঙ্গে আমার দেখা হয়। সে দূরে বসেছিল এবং তার চোখ আমার এবং আমার বাবার দিকে স্থির ছিল। কিছুক্ষণের মধ্যে বাবাকে চিনতেন এমন কাউকে পাওয়া গেল এবং বাবা তার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। তখনই সেই দূরে বসে থাকা মহিলাটি ইশারায় আমাকে তার কাছে ডাকলেন।
আমি সাথে সাথে চলে গেলাম। মহিলাটি খুব সুন্দরী ছিল। তিনি হেসে আমাকে জিজ্ঞাসা করতে লাগল, তুমি কি আর কোথায় থেকে এসেছ? তোমার বাবার কি হয়েছে? আমি তাকে বললাম যে আমার নাম বিপুল এবং আমার বাড়ি ভারতের দিল্লিতে। আমি এখানে বেড়াতে এসেছি, কিন্তু আমার বাবা দুর্ঘটনায় পড়েন, আর এ কারণে আমরা খুব চিন্তিত। আমার কথা শুনে তিনি মৃদু হাসলেন, তারপর বলতে লাগলেন, তাহলে তোমাদের সংসার চলছে কি করে? তার কথায় আমার চোখে জল এসে গেল এবং আমি তাকে বললাম, আমাদের খুব মন খারাপ। বাবার কাজ চলে গেছে, কিন্তু আমরা ফিরে যেতে চাই না। আমি এখানে কোনো কাজ খুঁজে পাচ্ছি না। সে বলতে লাগল, এখানে তুমি কোনো কাজ পেলে সেই কাজ করবে? আমি তার কথা শুনে হাসলাম আর বললাম, হ্যাঁ করব। কেন নয়? কোনো কাজ থাকলে আমি অবশ্যই করব। আমাদের জন্য বাড়ি যাওয়া খুব কঠিন ব্যাপার হবে। সেজন্য আমি নিজেও চাই যে 5 মাসের জন্য আমার বাবার বদলে আমি তার সব দায়িত্ব নিতে পারি। আমার কথা শুনে সে খুশিতে বলতে লাগল, আমি তোমাকে খুব পছন্দ করেছি। তোমার মতো একটা ছেলের আমার খুব দরকার ছিল, যে পরিশ্রম করে বাঁচতে চায় এবং পরিবারের স্বার্থে নিজের জীবন দিতে প্রস্তুত। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার কাছে কি আমার জন্য কোনো কাজ আছে? সে বলল, হ্যাঁ, তোমার জন্য আমার কাছে একটি খুব ভালো কাজ আছে, যা করতে তোমার ভালো লাগবে এবং তুমি খুব ভালো টাকাও পাবে। আমি তার কাছ থেকে কথাটা শুনে খুশি হয়ে গেলাম। আমি যদি চাকুরি পেতে পারি, এর চেয়ে ভালো আর কি হতে পারে? তাই আমি তাকে বললাম, ঠিক আছে, তুমি আমাকে শুধু চাকুরিটা বলো, আমি বাবার সাথে কথা বলবো। সে বলতে লাগলো যে তোমাকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাংলোতে আসতে হবে, আর মাসের শেষ দিনে কাজ বলে দেব আর টাকাও দিয়ে দিব। তিনি আমাকে তার বাংলোর ঠিকানাও বুঝিয়ে দিলেন এবং বলেছিলেন যে আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি এলে আমি খুশি হব। সে খুব ভালো কথা বলছিল। আমি তাকে বললাম, আপনি আমাকে কাজটা তো বলে দিন। তারপর সে হাসতে লাগলো এবং বলল, এত তাড়া কি বিপুল, আগে তুমি ঘরে এসো। আমি তাকে অন্য কোনো প্রশ্ন করতাম তার আগে আমার বাবা আমাকে ডেকেছিলেন। তার বন্ধু তখন চলে গেছে এবং বাবার মুখে চোখে ব্যথা ভেসে উঠেছে। হয়তো তার বসতে সমস্যা হচ্ছিল। আমি যেই বাবার দিকে ফিরলাম, অবাক হয়ে বাবা জিজ্ঞেস করল, ওই বাঙালি নারীর সঙ্গে কি কথা বলছিলে? আমি আমার বাবাকে বলেছিলাম যে মহিলাটি চেয়েছিলেন যে আমি তার বাংলোর কাজটি করি এবং সেজন্য তিনি আমাকে ডেকেছিলেন। আমি এটাও ভাবতাম যে সেই মহিলার বাংলোর জন্য আমাকে কাজ করতে হবে, নইলে আমার মতো ছোট বাচ্চাকে সে আর কি কাজ দিতে পারে। তাই বাবাকে বলেছি। আমার কথা শুনে বাবা স্পষ্ট অস্বীকার করে বললেন, সোনা, তোমার বয়স এখন মাত্র 11 বছর। তুমি এখানে আমার সাথে দেখা করে ঘুরতে এসেছিলে, আর আমি তোমাকে দিয়ে কাজ করাতে পারি না। জানি না কে সেই বাঙালি মহিলা, সে কত কাজ তোমাকে দিয়ে করাবে। বাবার কথা শুনে তাকে সান্ত্বনা দিলাম যে বাবা, মাত্র 5 মাসের তো ব্যাপার। তুমি সুস্থ হয়ে গেলে আবার তোমার কোম্পানিতে চাকরি পাবে, আর আমিও ফিরে যাব। ততক্ষণ সংসারের খরচ চালানোর জন্য কিছু না কিছু তো করতে হবে। যদি সেই মহিলা আমাকে ভালো টাকা দিতে প্রস্তুত থাকে, তাহলে কাজ করতে আমার আপত্তি নেই। বাবা আমার দিকে ভেজা চোখে তাকালো এবং আবেগে বলল, আমার 11 বছরের বাচ্চা এত বড় হয়ে গেছে যে এখন সে আমাকে বোঝাতে শুরু করেছে। আমি আমার বাবাকে বলেছিলাম ওই মহিলাকে একবার বিশ্বাস করে দেখি। আমি একদিনের জন্য কাজ করতে যাব এবং আমি কাজটি বুঝতে পারলে করব, না হলে নয়। আমার কথা শুনে ও বাড়ির সমস্যা দেখে বাবা রাজি হলেন, আর বলতে লাগলো কোনো সমস্যা হলে সাথে সাথে বাড়ি ফিরে আসবে। আমি ঘুরে ওই মহিলার দিকে তাকালাম, সেই মহিলা তখন সেখান থেকে চলে গেছে। আমি ভেবেছিলাম পরদিন সকালে আমি ওর কাছে যাব, আরও কাজ দেখব। আমি ভাগ্যক্রমে এই কাজটি পেয়েছি, নইলে আমি আগেই মেনে নিয়েছিলাম যে এখানে আমার কোনো কাজ নেই। সারা রাত আমি ভাবছিলাম যে আমি জানি না সেই মহিলার আমাকে কি কাজ করতে হবে এবং তার বাংলোটি কত বড় হবে, সেখানে কতটা পরিশ্রম করতে হবে। কিন্তু তারপর যখন চোখ বন্ধ করতাম তখন মা আর পিসির কথা ভাবতে শুরু করতাম। আমার 2 পিসি বিবাহযোগ্য বয়সের ছিল, আর দারিদ্র্যের কারণে তাদের বিয়ে হয়নি। এ কারণেই বাবা বিদেশে থাকতেন। পরদিন সকালে বাবার সব কাজ করে এবং তাকে জল খাবার দিয়ে বাংলোতে যাওয়ার জন্য রওনা দিলাম। বাংলোটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেশি দূরে নয়, তাই বাবা আমাকে একা পাঠাতে ভয় পাননি। আমি আমার বাবাকে আশ্বস্ত করেছিলাম যে যদি কিছু সমস্যা হয়
আমি অবিলম্বে ফিরে আসব। আমি ভদ্র মহিলার বাংলোতে পৌঁছানোর সাথে সাথে আমি প্রহরীকে বললাম যে আমাকে মালকিন ডেকেছে। সে আমার দিকে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে বলল, তুমি মালকিনের সাথে থাকবে? সে খুব অদ্ভুতভাবে কথা বলছিল, আর আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে প্রহরী ভেতর থেকে একজন দাসীকে ডাকল। প্রহরী হেসে দাসীকে বলল যে এই বাড়ির মালকিন একাটি সুন্দর বাচ্চা খুঁজে পেয়েছে, মালিকের দৃষ্টির প্রশংসা করতে হবে। আমি চমকে উঠলাম প্রহরীর কথায়। ভালো কাজ করার জন্য কাউকে সুন্দর হতে হবে কেন? বাড়ির মালকিনের আমার কাজ সম্পর্কে উদ্বিগ্ন হওয়া উচিত ছিল। আমার প্রহরীকে কিছুটা পাগল মনে হলো। ওই মহিলা প্রহরীর কথা শুনে জোরে হেসে আমার হাত ধরে বাংলোর ভিতরে নিয়ে গেল। বাংলোটা খুব সুন্দর ছিল, কোনো কিছুর অভাব ছিল না, দেখতে যেন সোনার প্রাসাদ। আমি একটা সুন্দর সোফায় বসলাম এবং আমার সামনে একটা শরবত রাখা হলো, ঠিক যেন আমি একজন বিশেষ অতিথি। কিছুক্ষণের মধ্যে ওই মালকিন এসে হাজির। তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সে খুব সুন্দরী ছিল, কিন্তু এখন সে আমার সামনে অনেক মেক আপ সহ একটি আধুনিক ধরনের ম্যাক্সি পরে বসেছিল। তাকে খুব সুন্দরী লাগছিল। আমি চোখ নামিয়ে নিলাম, কারণ যাই হোক না কেন তিনি আমার মালকিন ছিলেন এবং আমি এখানে কাজের জন্য এসেছিলাম। আমি শরবত খাওয়ার পরে তিনি বললেন, তুমি রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করো। মালকিনের এই কথায় আমি অবাক হয়ে বললাম, আমি এখানে বিশ্রাম নিতে আসিনি, বা এত দূর থেকেও আসিনি যে আমার বিশ্রামের প্রয়োজন ছিল। আমি ওনাকে বললাম, আপনি আমাকে কাজ বলুন, আমি একদম ভালো আছি এবং খুব সততার সাথে আর দ্রুত সবকিছু করব। আমার কথা শুনে মুচকি হেসে সে বলল, কাজটা তোমায় সৎভাবেই করতে হবে, এর জন্যই তো তুমি টাকা পাবে। এখন তুমি গিয়ে ঘরে বিশ্রাম নাও, তারপর আমি তোমার কাছে এসে বলবো তোমাকে কি কাজ করতে হবে। আরেকজন চাকরানী আমাকে ঘরে নিয়ে গেল এবং আমার কাছে অনেক ফল রাখল। এখানে আসার পর থেকেই আমি আমার বাবার স্বাস্থ্য নিয়ে এতটাই চিন্তিত ছিলাম যে আয়নাও ঠিকমতো দেখিনি বা খাওয়া দাওয়ার দিকেও মনোযোগ দিইনি। আর এখন এই ঘরে এসে আরাম করে বিছানায় বসলাম। আমার কথা শুনে উনি হাসলেন, আর ছাদে থাকা আয়নায় আমার মুখ দেখা যাচ্ছিল। হঠাৎ আমার প্রহরীর কথা মনে পড়ল যে মালকিন আবার একটি সুন্দর বাচ্চার সন্ধান পেয়েছে। আমি সুন্দর, আমার মায়ের মতোই আমার উজ্জ্বল রং এবং নীল চোখ। আমি অন্যদের থেকে খুব আলাদা ছিলাম, আর চোখের বিশেষত্বের জন্য সব জায়গায় আমার আলাদা পরিচয় ছিল। কিছু সময় পেরিয়ে যাওয়ার পর ঘরের দরজা খুলে একজন মহিলা মালকিনকে নিয়ে ভিতরে এলেন। আমি সাথে সাথে উঠে বসলাম। মালকিন আমাকে ওই ভদ্রমহিলার সাথে পরিচয় করিয়ে দিল। তার নাম ছিল মেরিনা। মালকিন বলতে লাগলো, আজ থেকে এই মহিলাই তোমাকে উঠতে বসতে শেখাবে, কিভাবে কথা বলা হয়, এদেশের রীতিনীতি কি, আর এখানকার ভাষা একটু একটু করে শেখাবে। মালকিনের কথাগুলো আমার কাছে খুবই অদ্ভুত লাগলো। কেন আমাকে বাংলাদেশের আদব কায়দা শিখতে হবে? এবং আমি উঠতে আর বসতে তো জানতামই, তাহলে কেন উনি বিশেষ করে একজন মহিলাকে অনুসরণ করতে বললেন? আমাকে কাজই তো করতে হবে, তাহলে আমি বাংলা আদব কায়দা শিখে কি করব? সে বলতে লাগলো যে তোমাকে 1 মাস এইসব শিখতে হবে এবং তারপরে তুমি আমার কাজে লাগবে। তোমাকে 1 মাস মেরিনার সাথে কাটাতে হবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেরিনা তোমাকে ছোটখাটো সবকিছু শিখিয়ে দেবে। মালকিন আমাকে মেরিনার হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল। মেরিনা খুব ভালো ও হাসি খুশি মহিলা ছিলেন, আর তিনি আমাকে সবকিছু খুব ভালোভাবে শিখিয়েছিলেন, এমনকি মানুষের সামনে কিভাবে বসতে হয় সেটাও। একটা জিনিস বুঝতে পারছিলাম না যে একজন চাকরের এত প্রশিক্ষণের দরকার কেন। প্রথম দিন সন্ধ্যায় বাড়ি ফিরলে বাবা বললেন আমাকে নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। আমাকে দেখা মাত্রই বলল, আজ সারাক্ষণ তোমার কথাই ভাবছিলাম। বলো, প্রথম দিন কি কাজ করলে? তোমাকে কত কাজ করানো হয়েছিল? যখন আমি আমার বাবাকে বললাম যে আমাকে কেবল বাংলা ভাষার আদব কায়দা, যেমন উঠতে ও বসতে শেখানো হয়েছিল, আমার কথা শুনে বাবা হাসলেন। অবাক হয়ে বাবার হাসির কারণ জিজ্ঞেস করতেই বাবা বলতে লাগলেন, এই বাঙালিরা বড়ই অদ্ভুত। কুকুর রাখলেও ওরা তার জাত জানে, তাহলে ওরা তোমাকে এমনি রাখবে কি করে? অবশ্যই তারা প্রথমে তোমাকে তাদের নিয়ম নীতি শিখিয়ে দেবে এবং তোমাকে নিজেদের উপযুক্ত করে তুলবে, যাতে তুমি তাদের প্রাসাদে কাজ করতে পারো। যাক, ঠিক আছে, এভাবে অনেক কিছু তুমি শিখতে পারবে। যতক্ষণ না কাজের বোঝা বাড়ছে ততক্ষণ মন দিয়ে সব শিখে নাও। আমি সুস্থ হয়ে গেলে আমি আমার কাজে ফিরে যাব
এবং তোমাকে বাড়ি ফেরত পাঠাবো। তোমার মা তোমাকে ছাড়া এতদিন বাঁচতে পারবে না। ইতিমধ্যে সে আমার থেকে দূরে আছে, তাই কষ্ট পাচ্ছে, তার উপর আমি আর তোমাকে তার থেকে দূরে রাখতে চাই না। বাবা ঠিকই বলেছেন। মা নিশ্চয়ই আমাকে দূরে রেখে খুব একা হয়ে গেছে। আমি প্রতিদিন মালিকের বাংলোতে যেতে লাগলাম। আমাকে পরার জন্য সেরা পোশাক দেওয়া হচ্ছিল। আমার চুলে একটি নতুন স্টাইল করানো হলো। আমাকে সব ধরনের ভালো খাবার খাওয়ানো হলো। 2 সপ্তাহের মধ্যে আমার মধ্যে অনেক পরিবর্তন আসে। আয়নায় নিজেকে দেখে মনে হলো না যে আমি মাত্র 11 বছরের বাচ্চা। এখানকার খাবার ও পানীয় আমার স্বাস্থ্যের অনেক উন্নতি করেছিল। আমার বাংলোয় ঘোরাঘুরিতে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তখনও পর্যন্ত আমি কোনো কাজে হাত দিইনি, বরং রাজার মতো এখানে ঘুরে বেড়াতাম। কিন্তু একটা জিনিস আমাকে খুব আশ্চর্য করেছিল যে আমি কখনোই মালকিনের স্বামীকে দেখিনি। যদিও সে একজন বিবাহিত মহিলা ছিল, তার কোনো সন্তান ছিল না, কিন্তু তার স্বামীর সাথে তার ছবি আটকানো ছিল। আর আমি জিজ্ঞাসা করার পর সে বলেছিল যে তার স্বামীর একটি বড় ব্যবসা আছে এবং সে রাতেই বাড়িতে ফিরে আসে। মালকিন সারা দিন প্রস্তুত হয়ে বাড়ির চারপাশে ঘুরে বেড়াত বা কেনাকাটার জন্য বাইরে যেতেন। যখন থেকে আমি মেরিনার কাছ থেকে আদব কায়দা শিখেছি, তখন থেকেই মালকিন আমাকেও তার সাথে নিয়ে যেতে শুরু করে। সে আমার হাত ধরে শপিং মলে ঘুরে বেড়াত, তার পছন্দের জিনিসগুলি আমাকে পেতে ব্যবহার করত, এবং আমি আমার এই কাজটিতে অবাক হয়েছিলাম, যার জন্য আমি বেতনও পাচ্ছিলাম এবং এত কিছু। আমি যখন বাবাকে আমার কাজের কথা এবং সারাদিনের কথা বললাম, তখন বাবা বলতে লাগলেন, হয়তো তোমার মালকিনের কোনো সন্তান নেই, তাই সে তোমাকে নিজের সন্তানের মতো রাখছে। কিন্তু সে এসব বলতে চায়নি। মালকিন আমাকে বলেছিলেন যে মেরিনা আমাকে 1 মাস প্রশিক্ষণ দেবে, তারপর আমার কাজ শুরু হবে। আমি সেই দিনের অপেক্ষায় ছিলাম যেদিন আমি আমার কাজ পাব এবং আমাকে কি করতে হবে তা জানব। এই মুহূর্তে আমি আমার নতুন জামাকাপড় এবং দামি দামি জিনিস উপভোগ করছিলাম। বাবার স্বাস্থ্য আগের থেকে একটু ভালো ছিল, কিন্তু এতটাও ভালো হয়নি যে সে কাজ করতে পারবে। আমি চাকরি পেয়েছিলাম বলে বাবার কষ্ট কিছুটা হলেও কমেছিল। বাবা মাকে দুর্ঘটনার কথা বলেনি, আমার চাকরির কথাও বলেনি। বাবা রোজ সন্ধ্যায় মাকে ফোন করে জানাতো যে সব ঠিক আছে। দিনগুলি দ্রুত কেটে যেতে থাকলো এবং 25-26 দিনের মধ্যে আমি পুরোপুরি বদলে গেলাম। আমি আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গিয়েছিলাম। মাসের শেষ দিনে মালকিনের বাড়িতে পৌঁছতেই প্রহরী আমাকে দেখে অদ্ভুতভাবে হেসে বলল, আজ থেকে তোমার কাজ শুরু হবে। এ নিয়ে আমিও খুশি ছিলাম যে এখন থেকে আমাকে কাজ করতে হবে। বাংলোর ভিতরে ঢুকে কোথাও মেরিনাকে দেখতে পেলাম না। দ্বিতীয় কাজের মেয়েটি আমাকে বলতে লাগলো, আজ তোমাকে সরাসরি মালকিনের ঘরে যেতে হবে। আমি এখানে আসার পর থেকে একবারও মালকিনের ঘরে যাইনি। মালকিনের ঘর সব সময় তালাবন্ধ থাকত। আমি তার ঘরে প্রবেশ করার সাথে সাথে অবাক হয়ে গেলাম। তার ঘর সম্পূর্ণরূপে সাজানো ছিল, যেন নতুন কোনো বধূর ঘর। মালকিন আমার হাত ধরে তার বিছানায় আমাকে বসিয়ে দিল এবং আমার হাতে নোটের বান্ডিল ধরালো আর বলতে লাগলো, এটা তোমার এই মাসের বেতন। আজ সারাটা দিন তোমাকে আমার সাথে এই ঘরেই কাটাতে হবে, আর আগামী 1 মাস সেভাবেই কাটিও যেভাবে এই মাসে কাটিয়েছ। মালকিন কি বলছে বুঝতে তো পারলাম না, কিন্তু অনেক নোট দেখে আমি খুব খুশি হলাম। আর আমি তাকে বললাম যে আপনি যা বলবেন আমি আন্তরিকতার সাথে করব। তারপর মালকিন আমাকে যা বললেন তা শুনে আমি অবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে এটা করতে পারবো? আমি 11 বছরের একটি ছোট শিশু সেই সময়। কিন্তু মালকিন যা চেয়েছিলেন তা পূরণ করা আমার পক্ষে সম্ভব ছিল না। সে বলতে লাগলো, আমি তোমাকে পুরো 25-26 দিনের জন্য সব ধরনের স্বাধীনতা দিয়েছি। আমি তোমাকে শিষ্টাচারের শিক্ষা দিয়েছি। এখন তুমি এই কাজকে বারণ করতে পারবে না। এই অর্থ তোমাকে এই জন্যই দেওয়া হয়েছে। এর আগে তুমি কোনো কাজ করনি, আমি তোমাকে আমার যোগ্য করে তুলতে কঠিন পরিশ্রম করেছি। তিনি বলতে লাগলেন, আমাদের নারীদের জীবনও বড় অদ্ভুত। অন্যরা আমাদের অর্থ এবং আমাদের জীবন দেখে হিংসা করে, কিন্তু কেউ আমাদের জিজ্ঞাসা করুক যে আমাদের হৃদয়ের উপর দিয়ে কি বয়ে যায়। আমার স্বামী মজা আয়েশের নেশায় মত্ত হয়ে উঠেছে এবং অনেক মহিলাকে এক ঘরে রাখে, আর নিজের স্ত্রীকে সময় দিতে ভুলে যান। আমি সুন্দরী, কিন্তু আমার স্বামী আমার চেয়ে বেশি সেই সব নারীদের প্রতি আগ্রহী যাদের সে তার সাথে ভুল উপায়ে রেখেছে।
তাই আমিও মাসের একদিন ছোট ছেলেদের সাথে কাটাই এবং আমার ইচ্ছা পূরণ করি। এভাবে না আমি গর্ভবতীও হব, আর না কেউ আমায় সন্দেহ করতেও পারবে। আমি জানি এটা ভুল, কিন্তু আমার স্বামীও আমায় ঠকাচ্ছে। তাহলে আমি কেন তার সাথে প্রতারণা করব না? আমি প্রতিশোধের আগুনে পুড়ছি এবং এভাবেই আমি শান্ত হই। যখন আমি আমার বিছানায় একটা ছোট শিশুকে নিয়ে আসি। আমি আগেও তোমার মতো কিছু ছেলেকে ব্যবহার করেছি, কিন্তু তোমার মতো কাউকে আমি চিরকাল রাখিনি। কিন্তু তুমি এত সুন্দর যে সারা মাস তোমাকে আমার বাড়িতে আমি ডেকেছি। এই টাকায় তুমি আমাকে সুখী করো, আমি তোমাকে সারা জীবন আমার কাছে রাখবো। তোমার বাবাকে আর চাকরি করতে হবে না, আর তোমাকে বাড়ি ফিরতে হবে না। তুমি তোমার বাবাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিও। আমি অবশ্যই ছোট ছিলাম, কিন্তু আমি বোকা ছিলাম না। আমি মালকিনের প্রতিটি কথা বুঝতে পারছিলাম। আমি সেই সব নোট তার হাতে ফিরিয়ে দিয়ে সাফ কথায় বললাম, এই টাকার দরকার নেই। আমি পাপের পথ ধরে টাকা উপার্জন করতে পারবো না। আমাকে বাধা দেওয়ার পরেও আমি ফিরে চলে গেলাম। মালকিন নিশ্চিত ছিল যে টাকার লোভ আমাকে থামিয়ে দেবে, কিন্তু আমার মায়ের লালন পালন সেই টাকার লোভের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমার মা আমাকে সব সময় সোজা পথে চলতে শিখিয়েছেন। আমি তাড়াতাড়ি করে কোনো রকমে বাবার কাছে ফিরে এলাম। বাবাকে বললাম, এখন এখানে আমাদের জন্য কিছুই রাখা নেই। এই মানুষগুলো খুব নিষ্ঠুর। চলো বাবা, আমরা আমাদের দেশে ফিরে যাই। আমরা একটা রুটি খাবো, তবে আমরা তা সম্মানের সাথে খাবো। তোমার সামান্য অসুস্থতার কারণে বছরের পর বছর তাদের সাথে কাজ করার পরও কোম্পানির লোকেরা তোমাকে বের করে দিয়েছে। এবং আমার মালিকনের উদ্দেশ্য অন্য কিছুই ছিল, যা আমি বুঝতে পারিনি। প্রহরীর হাসি মাখা মুখ আজ আমি বুঝলাম। আমি আমার বাবার সাথে বাড়িতে ফিরে যাওয়ার টিকিট কিনে নিয়েছিলাম এবং আগামীর জীবন অবশ্যই কঠিন ছিল, কিন্তু তা পাপে ভর্তি ছিল না। আমার মা শিখিয়েছিলেন, জীবন দেয়া মানুষের হাতে নেই, বরং এটা স্রষ্টার হাতে আছে। আমার বিশ্বাস ছিল যে স্রষ্টা নিশ্চয়ই দিল্লিতে আমাদের জন্য কিছু না কিছু কাজের ব্যবস্থা করে রেখেছেন। আগেকার বাঙালি ছিল আলাদা, আর আজকের বাঙালি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। সম্পদ তাদের মধ্যে অনেককেই মান সম্মান এসবের থেকে বিপথে নিয়ে গেছে। আর প্রত্যেক ব্যক্তি আমার এই কাহিনী থেকে এটি অনুমান করতে পারে। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা।